হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের ক্লাস 9-এর কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কার্য, ক্ষমতা ও শক্তি এই বিষয়টাতে জেনে নিব কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে। তো ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির মধ্যে কার্য কাকে বলে প্রথমে ব্যাপারটা আমরা জানি। তোমরা জানো যে কার্য হচ্ছে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে সেটা যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে আমরা বুঝবো ওটা কার্য করেছি। কেমন কথা? ধরে নাও যে টেবিলের উপরে একটা ডাস্টার রাখা আছে। যদি বলে যে তুমি এই ডাস্টারটাকে অফিসে রেখে এসো, তুমি ডাস্টারটা তুললে ঠিকই, কিন্তু সেই জায়গাতেই রেখে দিলে, এখানে কিন্তু কোনো কার্য হলো না। কেন? তুমি বল প্রয়োগ করেছো, কিন্তু বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়নি। ঠিক আছে? আবার কেমন, ধরে নাও আমি একজন কর্মচারীকে দিয়ে বেঞ্চগুলোকে, স্কুলের বেঞ্চগুলোকে আমি একটা ক্লাস থেকে অপর একটা ক্লাসে নিয়ে যাব, এরকম তার সঙ্গে চুক্তি করা হলো। এখন সেই ব্যক্তিটি কি করবেন? সমস্ত বেঞ্চগুলোকে নিয়ে অন্য রুমে রেখে আসবে। এবার তিনি রেখেও এলেন, কিন্তু আমাকে এবার বলছেন যে কি আমার পারিশ্রমিকটা দেন। তখন তুমি বলছো যে তুমি তো কোনো কার্যই করনি, বা আপনি তো কোনো কার্যই করেননি। এটা আবার কেমন কথা? কার্য করেনি, সে এতগুলো ওজন বহন করেছে, তারপরে বলছে কার্য করেনি। ঠিকই আছে, এটা বৈজ্ঞানিক অর্থে আমাদের কিন্তু কার্য করেনি। রিয়েল পক্ষে কিন্তু সে শারীরিকভাবে কার্য করেছে। কেমন? সে ওজনটা নিয়ে সে হেঁটে চলেছে। ধরে নাও ওই ব্যক্তিটি এরকম অবস্থায় ছিল, এখন সে ওজনটাকে নিয়ে মাথা করে হোক বা হাতে করে হোক নিয়ে এই দিক বরাবর হাঁটছে, হেঁটে গিয়ে অন্য একটা রুমে গিয়ে রাখবে। তাহলে ওই ব্যক্তিটি ওর ওজন পুরোপুরি কাজ করছে, ওর বস্তুর ওজন সহ তার ওজনটা কাজ করছে নিজের দিকে mg, এবং সে হেঁটে যাচ্ছে লম্ব বরাবর তার সঙ্গে। এদের মধ্যে কোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু কোনো কার্য করবে না। কেন করবে না আমি সেটা পরে আসছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। এখন আমাকে জানতে হবে যে কার্য কাকে বলে। কার্য হচ্ছে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে বস্তুতে কার্য করেছে বলে ধরা হয়। ধরে নাও অ্যাজ এক্সাম্পল, এই জায়গাতে আমাদের এ বিন্দুতে বস্তুটি আছে। এখন যদি আমি বলি এই বস্তুতে এফ মানের বল প্রয়োগ করা হয়েছে, যদি আমরা এফ মানের বল প্রয়োগ করি এই দিক বরাবর, তাহলে আমরা এই বস্তুটার কোনো কার্য যদি না হয়, এবার ধরে নাও এই বস্তুটার উপর বল প্রয়োগ করেছে এফ মানের, এখন বস্তুটা বি বিন্দুতে চলে এসছে, তাহলে আমরা অবশ্যই লক্ষ্য করছি যে অবশ্যই বস্তুটার কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন হয়েছে, দ্যাট মিনস অবশ্যই বস্তুটা কার্য করেছে, মানে বলের প্রয়োগ, যেখানে বলটা প্রয়োগ করেছি সেই বলের প্রয়োগ বিন্দুটার সরণ হয়ে গেছে, তাই না? তাহলে এখন বলতে পারি প্রযুক্ত বল এবং এখান থেকে যে সরণ, তাহলে সরণটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি আর প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে কার্য হবে যে প্রযুক্ত বল গুণিত সরণ, প্রযুক্ত বল গুণিত
সরণ। এটি হলো আমাদের কার্য। তাহলে আমরা যদি কার্যকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় ইনটু সরণ মানে ঠিক আছে। তাহলে এটি হবে ডি হচ্ছে, এটি হবে আমাদের কি কার্যের পরিমাণ। এবার এখানে দেখো প্রযুক্ত বলটা সরণের অভিমুখী হয়েছে, তার মানে এর মধ্যে কোণ কিছু থাকবে না, কোণ হবে 0 ডিগ্রি। কেমন? একটা সরলরেখার উপরে যদি আর একটা সরলরেখা দণ্ডায়মান হয়, একই দিক বরাবর হয়, তাহলে এর মধ্যবর্তী কোণ হয় 0। আর এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পরিমাপটা হচ্ছে প্রযুক্ত বল এবং সরণ এবং তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এর মধ্যবর্তী কোণ cos থিটা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আর এইখানে আমাদের সূত্রগুলোতে বসিয়ে দিয়ে আমাদের কার্যের পরিমাপের মানগুলো পাওয়া যাবে। যেমন W কার্য ইকুয়াল টু বল গুণিত সরণ, যে হচ্ছে এখানে একই রৈখিক বরাবর হচ্ছে, তার জন্য এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে cos আমাদেরকে এটা মনে রাখতে হবে যে cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হয় cos 60 ডিগ্রি মানটা মনে রাখতে হবে। যেহেতু আমাদের এই সিলেবাসে নেই বলে কিছু কিছু মান আমরা মনে রাখবো। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এইটুকু মান আমাদের জানতে হবে। এবার আমরা চলে আসবো এখানে, দেখো যেদিক বরাবর বলটা প্রযুক্ত করেছি সেই দিক বরাবর কিন্তু আমাদের সরণটা ঘটছে। তার মানে প্রযুক্ত বলের অভিমুখে সরণ হচ্ছে, আর অভিমুখে যদি হয় তার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে আমরা থিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এই থিটার মান যদি আমরা কোণটা যদি আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে আমরা কি পাবো? cos 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি কি গো, 1। তাহলে হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হবে 1। তাহলে আমরা এখানে বসে দেব f গুণিত d। তার মানে হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে অবশ্যই কার্য হবে প্রযুক্ত বল গুণিত সরণ। এটি হচ্ছে আমাদের বলের পরিমাপের সূত্র, গাণিতিক সূত্র, মানে কার্যের গাণিতিক সূত্র, কার্যের বা কার্য পরিমাপের গাণিতিক সূত্র। কার্য পরিমাপের গাণিতিক সূত্র বা সূত্রাবলী, এটি হচ্ছে আমাদের কার্য। এইভাবে করে পরিমাপ করব। এবার এখান থেকে কিন্তু আমাদের মানগুলো থেকে আমরা কার্য, একটা কার্যহীন বল আর একটা আমাদের শূন্য কার্য বলতে কি বুঝি এটা আমাদের আছে। এবার হচ্ছে আমাদের শূন্য কার্য কখন হবে? শূন্য কার্য হচ্ছে শূন্য কার্য, 0 ওয়ার্ক। এটা হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণই না হয়, অর্থাৎ ওটার ডিসপ্লেসমেন্ট স্থানচ্যুত না হয়, তাহলে অবশ্যই প্রযুক্ত বলটা শুধুমাত্র পাচ্ছি এবং ডিটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ কোনো বস্তুর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যদি কোনো একটা বস্তুর সরণ যদি না হয়, তাহলে মানে অবস্থার পরিবর্তন যদি না হয়, তাহলে সরণ শূন্য হয়। তাহলে শূন্য যদি আমরা বসিয়ে দিই, তাহলে আলটিমেট তো সবগুলোই গুণ হয়ে আছে, তাহলে পুরো রাশিমালাটাই শূন্য পেয়ে যাব। এখানে কার্য হবে শূন্য কার্য। এবার হচ্ছে আমাদের কার্যহীন বল কাকে বলে, এটা আসে আমাদের। তো কার্যহীন বল কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। কার্যহীন বল হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ হয় এবং প্রযুক্ত বলটার ফলে কোনো বস্তুর সরণ যদি তার সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে।
কেমন, যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, এই দিক বরাবর বল প্রয়োগ যদি করি, এই দিক বরাবর কোনো একটা বস্তু আছে, এদিক বরাবর বল প্রয়োগ করলাম, তো সরণ কিন্তু যদি এদিক বরাবর হয় তার মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে বল এবং এটা হচ্ছে সরণ। তাহলে আমাদের কার্য আমরা জানি যে কার্য সমান সমান হয়ে যাবে W ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মানে F গুণিত D cos থিটা। এবার হচ্ছে cos থিটার মান হচ্ছে 90°। থিটা মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, মানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এবার যদি এদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, তাহলে cos 90°-র মান আমরা জানি যে 0 হয়, তার জন্য আমরা এখানে 0 লিখে দেব। তাহলে এই রাশিমালাটা পুরোটাই যেহেতু আমাদের গুণন অবস্থায় আছে, তার জন্য আমাদের মানটা কিন্তু একেবারে 0 হয়ে যাবে। দেখে নাও F গুণিত D গুণিত 0, দ্যাট মিন্স 0, রেজাল্টেন্ট 0 আসছে। এইটাকে বলা হয় কার্যহীন বল। তাহলে কার্যহীন বলটার আমাদের উদাহরণটা কি হবে, খুব আসে পরীক্ষাতে সংজ্ঞাটা আসে এবং এটা গাণিতিক রূপটা দেখিয়ে দিতে হয় এবং তার সঙ্গে উদাহরণ দিতে হয়। ধরো কোনো এক ব্যক্তি যদি কোনো একটা ওজন বা বোঝা নিয়ে যদি সে মাটি বরাবর বা ভূমি বরাবর চলছে, নিয়ে যাচ্ছে, তাহলে ব্যক্তিটির বোঝা বা ব্যক্তিটির ভর মানে ওজন সহ মানে কোন দিকে কাজ করছে স্যার তার ওজনটা, অবশ্যই মাটির দিকে কাজ করছে, ভূমি বরাবর কাজ করছে। তাহলে ভূমি বরাবর যদি কাজ করে ব্যক্তিটির ওজন যদি ভূমি বরাবর যদি কাজ করে এবং সে হাঁটছে এই বরাবর, তার মধ্যবর্তী কোণ কত হবে, 90°। আর আমরা তারপরে দেখলাম যে কার্যহীন বল হবে এটি, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি প্রযুক্ত বল এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের কি হয় 90° হয়, তাহলে এখানে কোনো কার্য হবে না, রাইট, কার্যহীন বল। আরো উদাহরণ আছে, যেমন হচ্ছে ধরে নাও যে সূর্য যখন পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী এটা হচ্ছে সূর্য আছে, সূর্য মামা, এদিকে হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে সূর্য অবশ্যই পৃথিবীর দিকে একটা টান বরাবর আছে, একটা বল ক্রিয়া করছে, অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিক বরাবর একটা বল ক্রিয়া করছে বলে একে বলা হয় অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা কাজ করছে কেন্দ্র বরাবর, আরো যাচ্ছে স্পর্শক বরাবর। দেখবে যদি কোনো একটা মানে ঢিলকে বা কোনো একটা পাথরকে একটা দড়ি দিয়ে যদি আমরা ঘোরাতে থাকি, আর যদি কোনো ক্রমাগত মানে কোনোভাবে যদি সেটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু যদি ধরে নাও এভাবে করে আমরা ঘোরাচ্ছিলাম, এটা না এদিকে আসবে, না এদিকে ছুটে চলে যাবে, না এদিকে পিছনে আসবে, সে যাবে স্পর্শক বরাবর। তাহলে এদের সরণ হচ্ছে এদিক বরাবর, বল ক্রিয়া করছে কেন্দ্র বরাবর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। তার মানে এখানে কোনো কার্য হবে না। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর ঘূর্ণনের ফলে পৃথিবী ঘুরছে ঠিক, কিন্তু কোনো কার্য করছে না। আচ্ছা, এটা হলো কার্যহীন বল। তাহলে অভিকেন্দ্র বল হবে একটি কার্যহীন বলের উদাহরণ। তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আসছে আমাদের কার্যের বিভিন্ন এককগুলো আসবে। কার্যের বিভিন্ন এককগুলো আমরা যদি নির্ণয় করি, তাহলে কি হবে, আমাদের দুটো এককই আমাদের দেশে কেবলমাত্র ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। তাহলে সিজিএস একক আমি তো এর আগে বলেছি যে সিজিএস যখনই বলবে তখনই সিজিএস এর ফুল ফর্মটাকে মনে রাখতে হবে। সি হচ্ছে সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম এবং এস হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে অবশ্য দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার, আর ভরের একক হবে গ্রাম এবং সেকেন্ড হবে সময়ের একক। এগুলোর বড় এককটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ বড় একক এসআই একক। এই এসআই এককটা হবে এই এককটার বিপরীত, অর্থাৎ বড় এককটা। কেমন, যদি আমাদের কার্যের একক যদি বলতে হয়, তাহলে কার্য সমান সমান আমরা রাশিমালাটা কি জানি, প্রযুক্ত বল গুণিত সরণ। অ্যাকচুয়ালি
প্রযুক্ত বল মানে হচ্ছে প্রযুক্ত বল গুণিত প্রয়োগ বিন্দুর সরণ, তাই তো? তাহলে সরণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে, তাহলে এফ গুণিত ডি হয়ে যাবে আমাদের কার্য। তাহলে কার্যের যা একক হবে অবশ্যই প্রযুক্ত বলের একক এবং সরণের একক এরা পরস্পরের সঙ্গে যেহেতু সমান, তাহলে এদের যা একক হবে এদের তাই সেম একক হবে। তাহলে প্রযুক্ত বলের একক আমাদের সিজিএস পদ্ধতিতে আমরা জানি ডাইন হয়, তাহলে ডাইন দিয়ে দিব, গুণিত আমাদের হচ্ছে সরণ হচ্ছে সেমি, তাহলে আমি আগেই বলেছি সেন্টিমিটার হবে। এবার হচ্ছে আমাদের এসআই একক হবে ডাইনের মানে বড় একক হবে নিউটন, নিউটন গুণিত মিটার হয়ে যাবে এটা। তাহলে নিউটন মিটার হচ্ছে আমাদের এসআই একক, এসআই একক, কার্যের এসআই একক, এবং ডাইন সেমি হচ্ছে আমাদের সিজিএস একক, সেটা হচ্ছে কার্যের সিজিএস একক। এবার আমরা আসবো মাত্রাতে। আচ্ছা, এক ডাইন কাকে বলে, এক নিউটন কাকে বলে? এখানে অনেকে আবার ভুলভাল মানে মনে রাখতে পারে না, তার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স মনে বলছি। সেটা হচ্ছে নিউটন হচ্ছে অবশ্যই বলের একক বলেছি, আর আমরা বল জানি, বল মানে জানি বস্তুর ভর, বস্তুর ভর গুণিত ত্বরণ, বস্তুর ত্বরণ। তাহলে বস্তুর ভর গুণিত বস্তুর ত্বরণ মানে হচ্ছে যে ভর হচ্ছে এম গুণিত ই, একে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বস্তুর ভর হচ্ছে এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, অ্যাকচুয়ালি এ আমি এ হয়ে গেল। এবার হচ্ছে বল মানে হচ্ছে একটা বললাম ডাইন সিজিএস পদ্ধতিতে, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে হবে নিউটন। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি ডাইন বলি তাহলে এটাকে আমরা সিজিএস পদ্ধতিতে বলতে হবে, তাহলে ভরের সিজিএস পদ্ধতিতে একক হবে গ্রাম, তাহলে আমরা লিখে দেবো এটা গ্রাম, গুণিত ত্বরণ হচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে সিজিএস একক, তাহলে সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এটাই হচ্ছে ডাইন, এটা কি হবে আমাদের ডাইন। তাহলে আমরা যদি এখানে ডাইনের জায়গায় রিপ্লেস করে যদি আমরা লিখি গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, তবুও ঠিক, কারণ হচ্ছে এটার সঙ্গে এটা সমান আছে। এবার ডাইনের সংজ্ঞাটা আমাদের কি হবে? আমরা কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করতে হবে না, এখানে দেখে দেখে বলতে পারা যায়, সংজ্ঞাটা নিজেই আমরা বানাতে পারবো। 1 গ্রাম ভরের কোনো একটা বস্তু, এক ডাইন বলতে কি বুঝি? তাহলে এখানে 1 দিতে হয়, তাহলে এগুলো কি হবে? 1 হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে বল প্রযুক্ত করতে হয় সেটাই হবে ওই বস্তুর 1 ডাইন বল, ঠিক আছে? এবার যদি আমরা 1 নিউটন যদি বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে গ্রামটাকে কিলোগ্রাম, কিগ্রাম, এবং এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সংখ্যাটা কি বলতে পারবো? 1 কিলোগ্রাম ভরের কোনো একটা বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করার জন্য যে বল প্রযুক্ত করতে হবে সেটাই হচ্ছে 1 নিউটন। তাহলে এখানে আমরা নিউটন এবং ডাইন এটা ব্যাপারটা চলে এসেছে, আমরা এটা কিন্তু সম্পর্কটা একটু জেনে নিব যে 1 নিউটন সমান কত ডাইন। এটা একটু ব্যাক সাইডে চলে যায়, আমরা একটু নির্ণয় করে নিই। এটা কিন্তু আমরা নির্ণয় করেছি কোথায় বলতো? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, মানে বল ও গতি যেখানে পড়েছি সেখানে কিন্তু এটার সম্পর্ক আমরা করেছি। তবুও দেখা যাক, যদি কেউ ভুলে যায় তাহলে আমি একটু করে নিচ্ছি। এখানে 1 নিউটন, 1 নিউটন মানে আমি কি বললাম? 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 কিগ্রাম গুণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে 1 কিলোগ্রামটাকে কি বলতে পারি? গ্রামে নিয়ে আসতে পারি। তো গ্রাম 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, গুণিত মিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে সেন্টিমিটারে নিয়ে আসলে কি হবে? তাহলে 100 সেন্টিমিটার হিসাবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার,
বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে সংখ্যাগুলোকে আমরা দেখো তো এখানে 10⁻³ লিখতে পারি, অর্থাৎ যদি যটা শূন্য থাকবে তার 10 এর পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে কত পাওয়ার হবে, 1 2 3, তিনটা শূন্য 3 হয়ে যাবে, এটা গ্রাম হয়ে গেল, গুণিত এটা হয়ে যাবে 10 এর স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা সংখ্যাগুলোকে একদিকে করে নিব আর ভাষাগুলোকে একদিকে করে নেব। তাহলে হচ্ছে 10 এর কিউব গুণিত এটা, একই সংখ্যার যদি গুণফল করি তাহলে অবশ্যই পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এটা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি। তাহলে এটা যদি পাওয়ার যোগ হয়ে যায় তাহলে 3 আর 2 কত, 5। তাহলে এবার হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা আমরা জানি অবশ্যই, তাহলে এটা আমাদের জানা আছে। কেউ যদি না জেনে থাকো তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার হচ্ছে যে আমাদের এটাকে একসঙ্গে বলা হয় আর্ক, এটাকে আর্ক বলা হয়, এটাকে জুল বলা হয়। কেউ যদি বলে যে জুল সমান সমান নিউটন মিটার তবুও ঠিক, আর একজন কেউ বলো আর্ক আর একজন বলো ডাইন সেমি, তার তবুও ঠিক, কারণ হচ্ছে এরা পরস্পরের কি সমান। এবার তোমাদের আসবে এককটা তো হলো, এবার মাত্রাটা একটু করে নি, তারপরে এটা দুটোর মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা নির্ণয় করব। এবার হচ্ছে আমাদের মাত্রাটা কি হবে, মাত্রাটা আমাদের নির্ণয় করি তাহলে আমরা পাবো ডাইমেনশন মানে মাত্রা। মাত্রা হচ্ছে কার্যের মাত্রা হচ্ছে প্রযুক্ত বলের মাত্রা গুণিত সরণের মাত্রা। তাহলে বলের মাত্রাটা আমরা জানি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা কি করে আসে আমি একটু পরে দেখাচ্ছি। F(m)L(t⁻²2) এটা হচ্ছে বলের মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে এখানে বলের মাত্রাটা আমরা যদি লিখি কার্য মানে কার্যের মাত্রা হচ্ছে বলের মাত্রা গুণিত সরণের মাত্রা। তাহলে বলের মাত্রা m(L(t⁻²2) গুণিত সরণ হচ্ছে L মানে দৈর্ঘ্য লেন্থ। তাহলে একই রাশিমালার গুণফল করলে পাওয়ার কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় যোগ, উপরে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে m(L)² এটা হয়ে যাবে আমাদের মাত্রা। কার মাত্রা, কার্যের মাত্রা। তাহলে কার্যের মাত্রা হয়ে গেল, আমাদের একক হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের পরম একক, এগুলো কি একক, পরম একক বলা হয়। এবার কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটা একটু দেখে নিই। কেউ যদি এটা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো। এবার হচ্ছে আমরা সম্পর্কটা একটু দেখে নিব যে 1 জুল সমান সমান কত আর্ক, 1 জুল সমান সমান কত আর্ক সেটা আমরা দেখে নিব। তাহলে দেখে নেওয়া যাক কি হচ্ছে। প্রমাণ করো যে 1 জুল সমান সমান 10⁷ আর্ক। এটাতে আমাদের প্রমাণ আসে বা কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। এরকম যদি কোশ্চেন হয়, ঘুরিয়ে যদি কোশ্চেন হয় যে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, তবু একই কথা। তাহলে আমরা চলে আসবো জুল যেহেতু এসআই একক, তাহলে আমরা একে এসআই একক 1 জুল সমান সমান কি লিখতে পারি, 1 নিউটন। 1 জুল সমান সমান কি লিখতে পারি, 1 নিউটন গুণিত 1 মিটার। তাহলে 1 নিউটন তো আমরা দেখলাম যে ডাইনের সঙ্গে সম্পর্ক 10⁵ এর সঙ্গে। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন একবারে আমরা লিখে দিলাম এটা। আর 1 মিটার সমান একে সেন্টিমিটার করতে গেলে করতে হবে কি 100 সেন্টিমিটার। এবার হচ্ছে কি যে 100 মানে 10 এর স্কয়ার, আমরা আবার একটু লিখে নিব 5 গুণিত 10 এর স্কয়ার। সংখ্যাগুলোকে একদিক করলাম, ভাষাগুলোকে একদিকে রাখলাম, ডাইন সেমি হয়ে গেল। ডাইন সেমি মানে হচ্ছে আমাদের আর্ক। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, আর একই সংখ্যার গুণফল হয়ে গেলে পাওয়ার হয়ে যায় যোগ। তাহলে
5 আর এদিকে 2 মানে 7, তাহলে 10⁻7 আর্ক হয়ে যাবে এটা। তাহলে 1 জুল সমান সমান আমরা 10⁻7 আর্ক এটা আমরা পেয়ে গেলাম, প্রতিষ্ঠা হয়ে গেল। কেউ স্ক্রিনশট নিতে পারো। এবার হচ্ছে আমরা চলে আসবো কার্যের শ্রেণী বিন্যাস। কার্য দুই প্রকারের হয়, একটা বলের দ্বারা কার্য আর একটা হবে বলের বৃদ্ধি কার্য। বলের দ্বারা কার্য এবং বলের বৃদ্ধি কার্য কি করে হবে দেখে নাও। বলের দ্বারা কার্য আর একটা হচ্ছে বলের বৃদ্ধি কার্য। বলের দ্বারা কার্য মানে হচ্ছে এটা ঋণাত্মক কার্য। বলের দ্বারা কার্যকে বলা হয় ঋণাত্মক কার্য, নেগেটিভ ওয়ার্কিং আর ওয়ার্ক, এবং এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। বলের দ্বারা বিরুদ্ধে কার্য হচ্ছে, বলের বিরুদ্ধে কার্য মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ। বলের বিরুদ্ধে কার্য হচ্ছে এরা পরস্পরের বিপরীতমুখী হয়। তাহলে অবশ্যই বলের দ্বারা কার্যকে এটাকে আমাদের হয় নেগেটিভ, আর বলের বিরুদ্ধে কার্য হচ্ছে পজিটিভ। কেমন এটা? ধরে নাও যে কোনো একটা বস্তুকে বলের দ্বারা কার্যের দিকে নিয়ে আমরা আগে, যে ধরে নাও কোনো এক ব্যক্তি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। কোনো এক ব্যক্তি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে, তার মানে তার ওজনটা কাজ করছে নিচ বরাবর এবং তার সরণটা কাজ করছে এদিক বরাবর। তার ওজনটা কাজ করছে এদিক বরাবর এবং তার সরণটা এদিক বরাবর হচ্ছে। তার মানে এরা পরস্পরের সঙ্গে কোন দিক, মানে যেদিক বরাবর মানে ওর ওজনটা যেদিক কাজ করছে সরণটাও সেদিক বরাবর, মানে নিচের দিকেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে বলটাও নিচের দিকে কাজ করছে, সরণটাও নিচের দিকেই হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের বলের দ্বারা কার্য। অ্যাকচুয়ালি বল কার্য করছে, সেই কার্যটা হচ্ছে বলের দ্বারা কার্য। তাহলে এখানে আমাদের এটা হবে কি, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এটা হচ্ছে ঋণাত্মক, আর বলের দ্বারা কার্য এটা হচ্ছে ধনাত্মক কার্য। তাহলে এটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক কার্য হবে, আর এটা ধনাত্মক কার্য হবে, একই দিক বরাবর হচ্ছে। আর এটা হবে ঋণাত্মক কার্য যখন কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণ পরস্পরের সঙ্গে বিপরীতমুখী বরাবর হয়, সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। এর ধরে সেটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক কার্য। তাহলে কি হবে, যে কোনো একটা বস্তু বা কোনো এক ব্যক্তি যদি সিঁড়ি বেয়ে উপরে উঠে, এটা উল্টোটা, যে কোনো এক ব্যক্তি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, তাহলে ওর সরণ হচ্ছে উপর দিক বরাবর এবং তার ওজন হচ্ছে নিচের দিক বরাবর। তাহলে এর পরস্পরের বিপরীতমুখী হচ্ছে। তাহলে এটা হচ্ছে বলের বিরুদ্ধে, বল যেদিক কাজ করছে তার সরণ উল্টো দিকে হচ্ছে। তাহলে এইরকম কার্যকে বলছে বলের বিরুদ্ধে কার্য। আর এই কার্যটা হয় আমাদের কি ঋণাত্মক কার্য। ঠিক আছে, আচ্ছা এবার হয়ে গেল আমাদের এটা বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। এবার হচ্ছে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা হচ্ছে আমাদের কার্য করার হারকে ক্ষমতা বলে, যেটা হচ্ছে পাওয়ার। ইংলিশে বলা হয় পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। কোনো কিছুর হার বলতে বোঝায় ওকে সময় দিয়ে ভাগ করলে গেলেই ওটার হার পাওয়া যায়। তাহলে কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে যে রাশিটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি সমান W/T হবে, অর্থাৎ সময় দিয়ে ভাগ করছে মানে হার পেয়ে গেলাম, তাহলে কার্য করার হার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। তাহলে যদি ক্ষমতার একক যদি বলি আমরা কি হবে, তাহলে ক্ষমতার একক হচ্ছে কার্যের একক বা সময়ের একক। তাহলে একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে
যে কার্যের এককটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আর্গ, এক হয়ে দেখলাম, আর সময় হচ্ছে সেকেন্ড। আর্গ পার সেকেন্ড মানে হচ্ছে ক্ষমতার সিজিএস একক, এবং এসআই এককটা কি হবে ক্ষমতা, এটা আর্গটা হয়ে যাবে জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড মানে হচ্ছে আমাদের ক্ষমতার এসআই একক। এবার আমরা করব মাত্রা, ডাইমেনশন। তাহলে মাত্রাটা কি হবে গো? মাত্রা হবে যে কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে কার্যের মাত্রা তো আমরা একটু আগে দেখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ভাজক সময় হচ্ছে টি। তাহলে এই টিটা উপরে উঠলে গেলে এখানে কিছু না, মানে এক আছে প্লাস এক, উপরে উঠলে -1 হয়ে যাবে। তাহলে এটাতে উপরে উঠে তাহলে কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -1। তাহলে একই রাশিমালার গুণফল করলে আমি এর আগেই বললাম যে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা হয়ে গেল আমাদের ক্ষমতার মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা যদি রাশিমালাটা জেনে রাখতে পারি তাহলে অবশ্যই তার মাত্রা একক সবগুলোই চলে আসবে। এবার হচ্ছে জুল পার সেকেন্ডকে অ্যাকচুয়ালি আমাদেরকে একবারে বলা হয় ওয়াট। একে WATT ওয়াট দ্বারা প্রকাশ করা হয় বা W দ্বারাও প্রকাশ করা হয়। ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এসআই একক, আর 1 কিলোওয়াট দ্বারাও প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট এগুলো হচ্ছে ওয়াটের এসআই একক থেকেও বড় একক। কিলোওয়াট, কিলোওয়াট সমান হচ্ছে কত ওয়াট? 1000 ওয়াট। মনে রাখতে হবে এগুলো, এগুলো আমরা অঙ্ক করার সময় বিভিন্ন এইগুলো চেঞ্জিং গুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে কি ক্ষমতা হলো, মাত্রা হলো। এবার আমরা ক্ষমতার ক্ষেত্রে আমরা এবার শক্তি করব। তো শক্তিটা এর পরের ভিডিওতে আমরা করব। যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা মানে সহায়কপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, এবং যদি তারপরে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর লাইক করতে ভুলবে না। বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরপরে আমাদের আসবে শক্তি এবং তার মাত্রা একক এবং যান্ত্রিক শক্তি, বিভিন্ন কত রকমের শক্তি আছে। তার সঙ্গে অভিকর্ষীয় শক্তি, স্থিতি শক্তি, অভিকর্ষীয় শক্তি, তারপর হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, তারপর হচ্ছে মোট যান্ত্রিক শক্তি, পতনশীল বস্তু। এটি একটা আলাদা একটা ভিডিওতে আমি অবশ্যই করে দিচ্ছি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো।